ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি জানি যে আপনারা অনেকেই আমাদের এই ভূত.com শোনেন, আমাদের ঘটনাগুলো শোনেন। আপনাদের কাছে অনুরোধ, যারা শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমরা প্রতি সপ্তাহে কিছু না কিছু নিয়ে আসি আপনাদের সামনে। যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে সবসময় আপনারা জেনে যাবেন যে আজকে আপনাদের জন্য কোন বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছি আমরা। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা শুরু করব। আশা করছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাইকে সাথে পাবো। শুরু করতে চাই একটা ইমেল দিই বরাবরের মতো। সেই ইমেলটা আমার সামনে এখন আছে, আমি সেই ইমেলটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম নকিব আসিফ ইকবাল। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে লজিস্টিক কাম ফিন্যান্স অফিসার হিসেবে কর্মরত আছি। ভূত প্রেতের ওপরে আমার কোনোদিনই বিশ্বাস নেই, এমনকি এখনো বিশ্বাস করি না। আমি যে দেখেছি তা আমার মনের ভুলও হতে পারে। আমার স্ত্রী ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা এবং রেগুলার কমেন্ট করে। আপনার অনুষ্ঠানটাকে আমরা স্রেফ গাঁজাখুরি বলেই মনে হতো, তবে একজন মুসলমান হিসেবে আমি জিন বিশ্বাস করি। তবে জেনে রাখা ভালো, এরা কখনো মানুষের ঘাড়ে ভর করে না। কিন্তু কিছুদিন আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার পর থেকে আমার মনে হচ্ছে আসলেই এমন কোনো কিছু একটা আছে যা সত্য। সেটা হতে পারে মানুষের দেয়া ভূত কিংবা অন্য কিছু। আমার এক কলিগ, এখানে তার নামটা বলছি না, সে নতুন মোটরসাইকেল কিনে এনে আমাকে অফার করলো, ভাই চলে বাগেরহাটের মোংলায় আমার ফুপুর বাড়ি আছে, সেখানে গিয়ে দাওয়াত খেয়ে আসে। অনেক জোরাজুরি করায় এক পর্যায়ে রাজি হয়ে গেলাম। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে, ওদের বাড়ি বাগেরহাটের একটি বাজারের কাছে, যথারীতি আমাকে মোটরসাইকেল চালাতে বললো। আসার সময় ওর ফুপু ওদের বাড়ির জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার দিয়েছিল। ও বাটি হাতে নিয়ে মোটরসাইকেলে বসে আছে, আমি চালাচ্ছি। চুলকাঠি বাজারের ভেতর দিয়ে সিএনডি বাজার যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে গ্রামের মধ্য দিয়ে। ও আমাকে বললো, ভাই চলেন এই রাস্তা দিয়ে যাই। আমি বললাম, এটা গ্রামের ভেতরে চিকন রাস্তা, তাছাড়া অনেক সাইড রাস্তা আছে, আমি ভালো চিনি, কোনো অসুবিধা হবে না। রাস্তায় ঢুকে মোটামুটি ভাবে গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখছি একটা 8-9 বছরের মেয়ে আমার গাড়ির সামনে দৌড়াচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আমার আগে ছোটবেলায় রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে থাকতাম এবং কোনো মানুষের সাথে সাথে হেঁটে যাওয়া কিংবা হ্যারিকেন জ্বালানো কোনো রিক্সা ভ্যানের পেছনে পেছনে দৌড়ে বাড়ি চলে যেতাম। এখনকার ডিজিটাল যুগে বাচ্চারা অন্ধকার রাতে মোটরসাইকেলের সাথে দৌড়াবে, এমনটাই স্বাভাবিক। আমার কলিগকে বললাম, দোস্ত দেখো, মেয়েটাকে দৌড়াতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও আমাকে বলল, হ্যাঁ ঠিক তাই, আমারও ছোটবেলায় এই একই কাজ করতাম। এই কথা বলছি আর মেয়েটির পেছন পেছন গাড়ি চালাচ্ছি। একটা সময় গাড়ির ডিজিটাল মাইল স্পিডের দিকে চোখ গেল। চোখ পড়তেই আমি পাথরের মতো হয়ে গেলাম। আমি গাড়ির গতি তখন আমার প্রায় 50-55 আপ ডাউন করছে। এত স্পিডে মাত্র 8-9 বছরের একটা মেয়ে কিভাবে দৌড়াচ্ছে? আমার বন্ধুকে বললাম, এই মেয়েটি এত স্পিডে কিভাবে দৌড়াচ্ছে? ও বললো, তাই তো। কথা বলতেই সামনে তাকাতে দেখি মেয়েটি উধাও। মোটরসাইকেল থামিয়ে পকেট থেকে মোবাইল বের করে দেখলাম রাত 1:35 বাজে। কিছুতেই নিজের মনকে বিশ্বাস করাতে পারছি না কি দেখলাম। বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে হেডলাইটের আলো চারিদিকে ঘুরিয়ে দেখি কোনো বাড়ি ঘর নেই। রাস্তার এক পাশে সুপারি বাগান আর এক পাশে একটা বড় পুকুর আর সামনে পেছনে রাস্তা। চোখের পলকে মেয়েটি কোথায় গেল? পেছনে থাকার জন্য মেয়েটির চেহারা আমি দেখিনি, কিন্তু মেয়েটি একটা হলুদ ঘটি হাতা টাইপের ফ্রক পরা ছিল, খালি পায়ে, বেশ স্বাস্থ্যবান, চুল সম্ভবত ছিঁড়ে দেয়া ছিল। নিজের চোখে কোন রকমে বিশ্বাস করতে পারছিলাম না। যাই হোক, ঘটনা যদি এখানেই শেষ হতো তবে কোন রকম যুক্তি দিয়ে ভাবতাম হয়তো মেয়েটি তার বাড়িতে ঢুকে গিয়েছিল আর আমাদের বাইকের মিটার খারাপ হতে পারে ডিজিটাল মেটার। যখন আমরা ওদের বাড়িতে ফিরলাম তখন ঘটল সব থেকে বড় যুক্তিহীন ঘটনা, যে টিফিন বাটিতে করে ওর ফুপু খাবার দিয়েছিল সে বাটিতে কিছু লতা পাতা, গোবর, শুকনা মাটি আর একটা ফ্রক দুমড়ে মুচড়ে রাখা। এটি সেই ফ্রক যেটি আমি মেয়েটির পরনে দেখেছি। চাচি আম্মা যখন আমাদের সামনে বাটি খুললো
তখন আমরা এই দৃশ্য দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম এবং সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান যখন ফিরলো দেখলাম আমার স্ত্রী আমার পাশে বসা। আমি বললাম, তুমি এখানে কিভাবে এলে? ও আমাকে বলল, আমি গত 4 দিন ধরে এই বাড়িতেই। আমার কলিগের কথা বলল, সে আমাকে নিয়ে এসেছে। তবে জানতে পারলাম আরো ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে চাচি আম্মা টিফিন বাটি খোলেন নাই, তিনি বাটি শুধু ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলেন এবং সকালে খাবার গরম করে সকলকে দিয়েছিলেন। আমার কলিগকে বললাম, তুই কিছু দেখিসনি? ও আমাকে বলল, আমি বাইক চালানোর সময় ওর সাথে গল্প করতে করতে চলে এসেছি, এমন কোনো ঘটনা ঘটেনি। ওরা ভেবেছিল আমি আমার হয়তো শরীর অসুস্থ থাকার কারণে মাথা ঘুরে পড়ে যাই এবং 4 দিন জ্বরে ভুগি। ঘটনাটা কেউ বিশ্বাস করছিল না বলে আমি চেপে যাই, আর কোনো কথাও বাড়াই না। তারপর থেকে আমি রাতে বাইক চালাতে গেলেই মনে হয় মেয়েটি আমার পাশে দৌড়াচ্ছে। তাই এখন রাতে বাইক চালাই না। যদি খুব জরুরি হয় তবে বাইক চালাতে পারি এমন কাউকে সাথে নিয়ে বাইরে যাই। ঘটনা বিশ্বাস হলে অন্যদের পড়ে শোনাবেন। আপনি ভালো থাকবেন। নকিব আসিফ ইকবাল, খুলনা থেকে। এই ঘটনাটি খুব অদ্ভুত টাইপের একটা ঘটনা, ভয়ের বরবতুলে জায়গা। যিনি লিখেছেন আমি বরং তার মতো করেই পড়ে শোনাই এবং পুরোপুরি ভারটা আপনাদের উপরে দিয়ে দিই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন থেকেই ভাবছি আমার সন্দেহে থাকা কিছু ঘটনা লিখে পাঠাবো, তবে সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না। বেশ ব্যস্ততার মধ্যেও একটা ঘটনা লিখছিও খুব সংক্ষেপে। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম মোহাম্মদ শফিন শাহরিয়ার, খুলনায় থাকি। ঘটনা ঘটে আমার এক বন্ধুর সাথে, ওর মতো করেই তিনি লিখেছেন ঘটনাটা 2 বছর আগে। শীত তখনও পুরোপুরি শেষ হয়নি, তবে শেষের পথে। বসন্তের আগমনী বার্তা শোনা যাচ্ছে। আমাদের দেশ যে নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত সেটা খুব ভালোভাবে অনুভব করা যায়। এ সময় প্রকৃতি নবরূপে সাজতে শুরু করে। কোথাও বেড়াতে যাবার জন্য এই সময়টা খুবই উপযুক্ত। তাই আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম বেড়াতে যাওয়ার। আমরা যাব কুষ্টিয়াতে। ভাবলাম একই সাথে অনেক কিছু দেখা যাবে। লালন, রবীন্দ্রনাথ, কামাল, হরিণা, কাজী মোতাহার হোসেন, কি নেই সেখানে। যেন মনীষীদের মিলন মেলা বসে গেছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমি, রাকিব, আশিক, নায়েম ও বুলবুল রওনা হলাম কুষ্টিয়ার পথে। আমরা কেউই এর আগে কখনো ট্রেনে উঠিনি, তাই সিদ্ধান্ত নিলাম ট্রেনে চেপে যাওয়ার। বেশ আনন্দ ও উত্তেজনা কাটলো আমাদের ট্রেন যাত্রা। পোড়াদহ স্টেশনে নামলাম সকাল 10টার দিকে। সেখান থেকে কুষ্টিয়া পৌঁছালাম 10:30টার সময়। প্রথমেই গেলাম লালন শাহর বাড়িতে, সেখান থেকে গেলাম মীর মোশাররফ হোসেনের বাড়ি এবং শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। ঘটনাটা ঘটলো রবীন্দ্রনাথের বাড়িতে। আমরা যখন রবি ঠাকুরের কুঠি বাড়িতে পৌঁছালাম তখন দুপুর পেরিয়ে বিকেল। বাড়ির চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। দোতলা বাড়ি, বাড়ির সাথেই বেশ বড় একটা দিঘি, পুরনো কতগুলো আম গাছগুলো দেখে মনে হয় রবীন্দ্রনাথের আম। আমরা ঘুরে ফিরে দেখতে লাগলাম। এমন সময় জানতে পারলাম রবীন্দ্রনাথের বাড়ি থেকে সামান্য একটু দূরেই পদ্মার পাড়ে রবীন্দ্রনাথের কবিতা লেখার ঘর। কবি সাহিত্যিকদের প্রতি আমার এমনিতে দুর্বলতা রয়েছে। ভাবলাম কবিতা লেখার ঘরটা একবার দেখে আসা যায়। আর কখনো আসবো কিনা তা তো বলা যায় না, তাই 7টা পূরণ করে যাওয়াই ভালো। কিন্তু ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমার বন্ধুরা কেউ যেতে রাজি হলো না। শেষ পর্যন্ত তোদের বললাম, তাহলে তোরা কিছুক্ষণ এখানে বসে অপেক্ষা কর, আমি একাই একটু ঘুরে আসি। করে তাদের রাজি হলো। আমি একাই হাঁটতে শুরু করলাম। পদ্মার পাড়ে বেশ কিছু দূর হাঁটার পর আমি পৌঁছতে পারলাম না সেখানে। আমাকে বলা হয়েছিল সামান্য একটু দূরেই রবীন্দ্রনাথের কবিতা লেখার ঘর। হেঁটে যেতে চাইলে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে, কিন্তু আমি 20 মিনিট হাঁটার পরেও কিছু দেখতে পেলাম না। আরো 10 মিনিট হাঁটলাম, তাও কিছু দেখতে পেলাম না। তখন ভাবলাম কবিতা লেখার ঘর দেখে আর কাজ নেই, ফিরে যাই বন্ধুদের কাছে, ওরা হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে। তখন আমি রবীন্দ্রনাথের বাড়িতে ফিরে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। যে পথে এসেছিলাম সে পথেই ফিরে যেতে শুরু করলাম, কিন্তু ফিরে যাওয়ার সময় সবকিছু অপরিচিত মনে হতে লাগলো। মনে হচ্ছে এই পথে আমি এর আগে কখনো এসেছিলাম যে পথে, সেটা ছিল মাটির রাস্তা, আর এখন যে পথ দিয়ে হাঁটছি সেটা শুধু পাকা রাস্তা যে তাই না, বরং সুন্দর একটি রাস্তা যেখানে আমি আগে কখনো আসিনি। যতই সময় যেতে লাগলো আমি ততই এক শহরের মধ্যে প্রবেশ করতে লাগলাম, যে শহর বাস্তবে হওয়া সম্ভব নয়। মানুষ এত সুন্দর শহর হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারে না। ওই শহরের বৈশিষ্ট্য বলি। প্রথমত, ওই শহরটা মানুষেরা একটা বিশেষ ভাষায় কথা বলে। ভাষাটা আমার পরিচিত না,
কিন্তু মজার বিষয় হলো আমি তাদের কথা বুঝতে পারছি। শুধু বুঝতে পারছি তাই না, বরং চাইলে ওই ভাষায় কথাও বলতে পারছি। রঙের আলোয় ঝলমল করছে পুরো শহর, কোথাও কোনো ধুলোবালি কিংবা ময়লার চিহ্ন নেই। শহরটাতে বিন্দু মাত্র অসঙ্গতি নেই, বাস্তবে সম্ভব নয় এমন বিষয়গুলো সেখানে স্বাভাবিকভাবে মনে হচ্ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো অখ্যাত মানুষ বাস করে। আমি প্রথমে যে শহরে প্রবেশ করেছিলাম তখন অনেককেই চিনতে পারিনি, কিন্তু পরে অনেকের সাথে আমার দেখা হয়েছিল এবং তারা সবাই বিখ্যাত মানুষ। এই শহরে দুদিন থাকার পর আমি বুঝতে পারলাম আমি এই শহরে যাদের চিনি আর যাদের চিনি না তাদের সকলে অনেক বিখ্যাত ব্যক্তি, তবে জীবিত কোনো বিখ্যাত ব্যক্তি সেখানে নেই। সেখানে যাদের দেখলাম তারা বহু আগেই মারা গেছেন, কিন্তু এ সকল বিখ্যাত লোকেরা যে মারা গেছেন, এখন যে তারা জীবিত নেই সেই কথাটা ওই শহরে থাকা অবস্থায় একবারও মনে হয়েছে তারা স্বাভাবিক নিয়মেই বেঁচে আছেন। আমিও সেখানে তাদের সাথে বাস করছি বহুদিন ধরেই। ওই শহরে প্রবেশ করার পর আমার একবারও মনে হয়নি যে যেখানে গেলাম সেখানে গেলাম কি করে, বরং মনে হয়েছে আমি তো এই শহরেরই একজন। যে দুদিন আমি সেখানে ছিলাম সে সময় আমার মোটেও ক্ষুধা পিপাসা বোধ হয়নি, কিন্তু সেই শহরে প্রবেশের দুদিন পর হঠাৎ আমার খুব পিপাসা পেল। আমি পানি পান করার উদ্দেশ্যে একটা পানির উৎসের কাছে গেলাম এবং পানি পান করার পরেই হঠাৎই লক্ষ্য করলাম আমি রবীন্দ্রনাথের বাড়ির দিঘির পাশে বসে আছি। আমার অদূরেই আমার বন্ধুরা দাঁড়িয়ে গল্প করছে। আমি তাদের কাছে যেতেই তারা আমার কাছে জানতে চাইলো আমি এখানে কিভাবে এলাম। আমি স্বাভাবিকভাবে বললাম এইমাত্র। তারা বলল, এত দ্রুত চলে আসলে কি করে? তুই না বলেছিলি তোর 15 মিনিটের মতো লাগবে। আমি ওদের জিজ্ঞাসা করলাম কেন, কত সময় গেছে? তারা বলল এই তো সবে 5 মিনিট। তখন আমি বড় সড় রকমের একটা ধাক্কা খেলাম। তাহলে আমার কাছে মনে হওয়া এই 2 দিন আমি কোথায় ছিলাম? তাছাড়া আমার কাছে মনে হওয়া 2 দিন ওদের কাছে 5 মিনিট কেন মনে হচ্ছে? এসব প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই, তবে ওই 2 দিনের অভিজ্ঞতা আমার কাছে ছিল খুবই অদ্ভুত। আপনারা যারা ইনসেপশন মুভিটা দেখেছেন তারা দেখবেন যে আমাদের রিয়েলিটিতে যে সময়টা খুব অল্প সেটা স্বপ্নে অনেক দীর্ঘ সময় ধরে হচ্ছে। 1 সেকেন্ড স্বপ্নের ক্ষেত্রে অনেক লম্বা সময়, এরকম আমরা অনেক মুভিতে দেখি। তো এখানে এই ঘটনাটা কি তিনি স্বপ্নের মধ্যে দেখেছেন নাকি কিভাবে এই 5 মিনিট 2 দিন হয়ে গেল, এটা তিনি ভালো জানেন এবং আপনারা যারা জানাতে চান আমাদের কমেন্টে জানাতে পারেন। বাট এই ঘটনাটা একটু অদ্ভুত টাইপেরই, জানি না কতটা ভয়ের তেমন না, কিন্তু বেশ রহস্যজনক। তো এই ইমেলটা আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার আর কি, আমি সেই ইমেলটা পড়ছি। তো লিখেছি যে, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ফাহিম, বর্তমানে ইউএস এর সিয়াটলে আছি। ভূত এফএমে আগে অত বেশি শোনা হতো না, কিন্তু বিয়ের পর ভূত এফএম প্রায় প্রতি রাতেই শোনা হয়, কারণ আমার ওয়াইফ অসম্ভব রকমের একজন ফ্যান। সে হরর মুভি দেখার বা গল্প শোনার জন্য পাগল। ওর জন্য প্রতি রাতে আমরা শুনে তারপরে ঘুমাই। তারপর তিনি লিখছেন যে, প্রথমেই আমি আপনাকে এবং মাসুম ভাইকে কংগ্রেচুলেট করতে চাই, কারণ আপনারা এত দীর্ঘ একটা সময় ধরে এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন। আমাদের মতের ভূত এফএম বাংলাদেশের রেডিও অন্যতম একটা সাকসেসফুল প্রোগ্রাম। আমি যে ঘটনাটা শেয়ার করতে চাই তা ঠিক প্যারানরমাল কিনা জানি না, কারণ আমি পার্সোনালি প্যারানরমাল বিষয়ে অতটা বিশ্বাস করি না, কিন্তু এই ঘটনার অন্য কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। আপনারাই এটা জাজ করবেন যেটা প্যারানরমাল কিনা। ঘটনা ঘটে 2007 সালে। এইচএসসি পরীক্ষা দিয়ে আমরা যার ফ্রেন্ড আমি, কায়েস, আদি ও ফয়সাল বেড়াতে যাই কায়েসের নানু বাড়ি টাঙ্গাইলের কোনো একটি গ্রামে। আমরা সারাদিন ঘোরাঘুরি করে রাতে ঘুমানোর জন্য রুমে আসলাম। আমাদের থাকার জন্য যে ঘরটা দেওয়া হলো ওটা মেইন বাড়ি থেকে আলাদা টিনের চালের একটা ঘর। ঘরে ঢুকতেই চোখে পড়ে চারিদিক দেয়ালে অনেক আরবি লেখা ঝুলানো, হয়তো সূরা বা আয়াত হবে। তখন কায়েস বলল এই বাসায় নাকি আগে অনেক নর্মাল ঘটনা ঘটেছে, এই জন্য হয়তো এগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। যাই হোক, এরপর আমরা আড্ডা শুরু করলাম। স্বাভাবিকভাবে আমরা নতুন জায়গায় ঘুরতে গেছি, এত তাড়াতাড়ি ঘুমোবো না। আড্ডার মেইন টপিক হচ্ছে জিন বা ভূত। আমি বরাবরের মতোই বললাম আমি এগুলো বিশ্বাস করি না, কিন্তু আমি ওপেন মাইন্ডেড, আর যদি প্রমাণ পাই তাহলে বিশ্বাস করতে কোনো সমস্যা নেই। তখন ফয়সাল বলল এক ধরনের মেডিটেশন আছে, এর মাধ্যমে আমরা ডিফারেন্ট ডাইমেনশনে যেতে পারবো। মূলত আমরা ঘুমের মধ্যে
যে ডাইমেনশনে স্বপ্ন দেখি সেই ডাইমেনশন, কিন্তু আমি স্বপ্নে যেমন আমাদের হাতে কোনো কন্ট্রোল থাকে না, আমরা যদি মেডিটেশন করে ওই ডাইমেনশনে যাই তাহলে আমাদের অ্যাক্টিভলি কন্ট্রোল আমরা করতে পারবো। তো ফয়সাল সাবধান করলো যে ওই ডাইমেনশনে নাকি অনেক প্যারানর্মাল জিনিস চলাফেরা করে, তাই আমরা যদি প্রপারলি ওখান থেকে বের হয়ে না আসি তাহলে আমাদের সাথে ওরা চলে আসতে পারে। আদি 1 লাফে রাজি হয়ে গেল। ওর উৎসাহ দেখে আমি আর কায়েস রাজি হয়ে গেলাম। তো নিয়ম হলো রুম অন্ধকার করে মেডিটেশন করতে হবে, সব মোবাইল অফ রাখতে হবে, ফ্যান চালানো যাবে না, এক কথায় কোনো প্রকার ইলেকট্রিসিটি থাকা যাবে না। নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে, গভীর মনোযোগ দিয়ে যেখানে যেতে চায় ওই বিষয়ে মনোনিবেশ করতে হবে, অন্য কিছু নিয়ে চিন্তা করা যাবে না। আর কাউকে যদি ডাকতে হয় তাহলে তার নাম ধরে অন্তত 3 বার ডাকতে হবে। 2 বার ডাকলে রেসপন্স যদি না করেন, কারণ হলো অনেক সময় জিন বা ভূত, জিনের কথাই বলি, যে মানুষের মতো করে আমাদের কাউকে ডাকতে পারে, কিন্তু তারা 2 বারের বেশি নাকি ডাকেন। আমি জানি এগুলো একটু পাগলামি মনে হলেও ওই বয়সে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আমরা মেডিটেশনে বসলাম, চারিদিকে অন্ধকার, নীরব, খালি আমাদের নিঃশ্বাসের শব্দ। আমি কোনো কিছুকেই মনোনিবেশ করতে পারছিলাম না, তারপরও চুপচাপ চোখ বন্ধ করে বসেছিলাম। 10 থেকে 15 মিনিট পর খেয়াল করলাম মাটি অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ব্যাপারটা শুরুতে একটু ইন্টারেস্টিং লাগলেও একটু পর মনে হলো এটা স্বাভাবিক না। ও অসম্ভব রকমের জোরে জোরে নিঃশ্বাস পেতে লাগলো। তখন কায়েস আমাকে ডাকলো, আমি উঠে গেলাম। আমি আদিকে ডাকলাম, ওর কোনো রেসপন্স নেই, ও আগের মতোই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর ফয়সালকে ডাকলাম, ও বেশ গভীর ধ্যানে ছিল কিন্তু উঠে গেল। এতক্ষণে আদির নিঃশ্বাসের মাত্রা আরো বেড়ে গেল, আর নিঃশ্বাসের সাথে একটু কাঁপা স্টার্ট করলো, মনে হচ্ছে যে ওকে কেউ চেপে ধরেছে। আমরা 3 জন ওকে জোর করে ডাকতে লাগলাম, এক পর্যায়ে ওকে ঝাঁকাতে লাগলাম, তাও ওর কোনো পরিবর্তন নেই। ওর দাঁত মুখ শক্ত হয়ে আসছিল। আমরা অনেক কষ্টে ওকে মুখে পানি দিয়ে ওকে টেনে তুললাম। এভাবে ও হাঁপাতে শুরু করলো এবং যেভাবে মানুষ পানিতে ডুবে গেলে যেরকম হয় ঠিক সেইভাবে ও হাঁপাচ্ছিল, মানে মনে হচ্ছিল যে হাঁপুডুবু খাচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল, ও বললো গভীর ভাবে মেডিটেশনের এক পর্যায়ে ওর মনে হলো ও একটা জায়গায় আছে, দাঁড়িয়ে আছে এবং চারিদিকে অন্ধকার, শুধু ওই ঘরটি আলোকিত, আর এর মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে। ও যখনই ঘরের ভেতর ঢুকতে যাবে তখনই কিছু একটা ওর 2 পায়ের হাঁটুর ওপরের জায়গায় চেপে ধরলো। ও যতই ছাড়ানোর চেষ্টা করে ততই জোরে চেপে ধরে। ও যখন হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো তখন 2 হাতের মাঝখানে সে চেপে ধরে এবং তখন ও আর নড়তে পারছিল না। এই মুহূর্তে ওকে আমরা টেনে তুলি। আমরা তখন ওর হাত আর পা দেখি, ও যে জায়গাগুলোর কথা বলছিল ওই জায়গাগুলোতে লাল দাগ বসে গেছে, মনে হচ্ছে আসলে কেউ ওইখানে এসেছিল এবং চেপে ধরে রেখেছিল। খুব অবাক করা বিষয় হচ্ছে তার একটু পরে আমাদের টিনের চালে হঠাৎ অনেক জোরে জোরে শব্দ হলো, যেন কেউ বড় কোনো একটা ডাল মানে সেখানে ভেঙে পড়েছে, অথচ বাইরে কোনো ঝড় বাতাস কিচ্ছু নেই। ওইটাতে কি হয়েছিল জানি, কিন্তু পরবর্তীতে রিয়েলাইজ করে আমাদের ওই রকম কিছু করা উচিত হয়নি, বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। এবং এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ। আমরা সেই ঘটনাটা শেয়ার করলাম এবং আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আশা করছি এই ইমেলটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমরা চলে যাই আমাদের ইমেইলে। তো এই ইমেলটি দেখুন কেমন লাগে। আমি অনেকদিন থেকেই পড়তে চাচ্ছিলাম কিন্তু পড়ার সময় পাচ্ছিলাম না, আজকে একটু পড়ার সময় পেলাম, তো আজকে বেশি ইমেইল আপনাদের উপহার দিতে এই কারণে চলে যাচ্ছে ইমেইলে। তবে তার আগে বলুন যে আপনারা অবশ্যই এইবারে 31 অক্টোবর 31 অক্টোবর বুধবার পড়ছিল আমার মনে হয়, এবং সেই দিন রাতে 11 থেকে ভূতফিল্মের স্পেশাল মানে ভূতফিল্মের হ্যালোইন স্পেশাল একটা এপিসোড হবে। তো আমি চলে যাচ্ছি ঘটনায়, এবং এই ঘটনাটি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো হাসান ভাই, কেমন আছেন? আমি সোহরাব, বাড়ি কলকাতা, বর্তমানে কেরালা পুলিশে পোস্টেড আছি। আমিও প্রতি শুক্রবারে অ্যাপের মাধ্যমে প্রোগ্রাম শুনি। আজকে যে ঘটনাটি বলবো এইটা আমার একজন ব্যাচমেটের ঘটনা। ট্রেনিং এর ছুটির সময় সে বলেছিল আমার সেই ফ্রেন্ডের পরিচয় গোপন রাখলাম। ঘটনাটি আমি তার মতো করেই বলছি, নইলে আপনার পড়তে অসুবিধা হবে। আমার সেই ব্যাচমেটের বাবা বেশ তারাও কলকাতা শহরেই থাকতো এবং তাদের একটা ফ্ল্যাট ছিল কলকাতার একটু দূরে। ফ্ল্যাটটা নিচতলায় এবং সেখানে তার চাচার বাড়ি এবং নিজেরা জমি কিনেছিল বাড়ি বানানোর জন্য। তার ঘটনাটি আমাদের যে জমিটি ওখানে কেনা হয়েছিল ওর কাছে আমাদের সেই ফ্ল্যাটটা ছিল এবং ওইটা আমরা ভাড়া দিয়েছিলাম। বাবা যখন ওখানে বাড়ি বানানোর কথা ভাবলো তখন ওনাদের বলেছিল যে 3 মাসের মধ্যে বাসাটা ছেড়ে দিতে, যাতে আমাদের ওখান থেকে কাজ দেখতে সুবিধা হয়। যথারীতি তারা বাড়ি ছেড়ে দেওয়ার পরে আমরা নতুন বাড়ি ফার্নিচার ও পুরোনো কিছু ফার্নিচার সহ সেখানে শিফট হলাম। আমি ওখানে আগে অনেকবার গেছি,
চাচার বাড়িতে, জমির সব প্লট সবই চিনতাম। তাছাড়া আমার কিছু ফ্রেন্ডও থাকতো সেই জায়গাতে। যেদিন আমরা শিফট হলাম ওখানে, সেদিন সন্ধ্যার একটু আগে আমরা বাইরে বের হলাম ফোনে রিচার্জ করার জন্য। একদমই ব্যালেন্স ছিল না। রেল স্টেশনের কাছে গেলাম, কারণ শুনেছি যে এক ফ্রেন্ড নতুন দোকান খুলেছে। যখন গেলাম তখন দেখা হলো আরো কয়েকজনের সাথে, বেশ কথাবার্তা হলো। ফোনে রিচার্জের কথাটা ভুলেই গিয়েছিলাম। পরে বাড়ির দিকে রওনা যখন দিলাম তখন দোকানে আরেকবার একটা পরিচিত লোককে দেখলাম। একটু কথা হলো, জানতে পারলাম যে সে এখানে পার্ট টাইম কাজ করে। ওদের দোকানের অন্য একজন বলল যে সে বাড়ি যাবে। যে লোকটা বলল ইনি দোকানের মালিক, বাড়ি তার ফ্ল্যাটের থেকে একটু দূরে। উনি আমাকে বলল যে চলো একসাথে যাই। তখন ওনার সাথে গল্প করতে করতে বাড়ির কাছে আসলাম। আমি যখন ঢুকতে যাব দেখি সব লাইট বন্ধ, দরজা তালা মারা। ওখান থেকে একটু বাইরে নেমে এসে দেখি সেই লোকটা এখনো দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে এগিয়ে গেলাম, মূলত ওনার ফোন নিব এই উদ্দেশ্যে। উনি আমার দিকে এগিয়ে আসলেন এবং বললেন, কি মা বাবা নেই বাড়িতে? আমি কিছু বলার আগে উনি বললেন, আমার সাথে চলো তো। আমি ওনার সাথে আমার বিল্ডিং এর সামনে বলে কল করো তোমার বাবাকে। তখন হঠাৎ করে আমার যে ফোনে ব্যালেন্স নেই এই খেয়াল আমার নেই। কল দিলাম এবং কল গেল। বাবা রিসিভ করলেন এবং বললো যে আমার জন্য মশারি টানিয়ে রেখেছেন। মশারি টানানোর কারণটা বুঝলাম না। ফোন কেটে দিলেন। ওই লোকটা বললো চলো যাই। আবারও দেখি সেই অবস্থা। তখন লোকটা বললো, বাবা কত তলায় আছে এটা শোনো। তখনই মেবি বিন্দু মাত্র আমার সেন্স কাজ করছিল না। আমি ঠিক করলাম, আমি ঠিক তাই করলাম। বাবা বললো যে 6 তলায়, কিন্তু আমি জানি যে আমাদের বিল্ডিংটা 4 তলা। উনি আমাকে বললো চলো যাই। আমি ওনাকে বললাম যে বিল্ডিং তো 6 তলা। উনি বললেন যে ওয়াচম্যান বা ওয়াচম্যানের রেজিস্টারে দেখি। ওয়াচম্যান নেই, তবে দেখলাম যে সত্যিই 6 তলা এবং 6 তলার মালিকের জায়গাতে আমার বাবার নাম লেখা। তবে 4 তলা পর্যন্ত উঠে দেখি 4 তলার ডান দিকের ফ্ল্যাটটা খোলা। ভেতরে স্বামী স্ত্রী ও ছেলে মেয়ে আছে। তারা আমাকে দেখে কোনো রিয়াক্টও করলো না যে আমি কি কেন ভিতরে আসলাম ইত্যাদি ইত্যাদি। তারা আমার বাবাকে চিনতো, আমাকে না। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি শেষ তলা নাকি ওপরে আরো আছে। এই প্রশ্নে বেশ বিরক্ত হলো এবং মুখ ঘুরিয়ে বেশ অনেকবার রিকোয়েস্ট করার পরে বললো এটাই শেষ, এরপরে আর নেই। আমি ওনাকে বললাম, এই দেখেন আমি তো বলেছিলাম যে বিল্ডিংটা 6 তলা না, চলো আরেকবার রেজিস্টার দেখি। নিচে নামলাম, রেজিস্টার দেখি এইবার একদম ফাঁকা, শুধু সাদা পেজে কালো দাগ টানা। ওনাকে বললাম ভাই আমার সাথে আসেন, বলে বিল্ডিং এর নিচে নামলাম। তারপর বললাম দৌড়ান, তাড়াতাড়ি বলে নিজেকে নিচেও দৌড়ালো, বাট ওনাকে আমি আর দেখলাম না। দৌড়িয়ে আমরা একটা চায়ের দোকানের কাছে গেলাম। কয়েকজন পুলিশ ছিল সেখানে, দোকানের পাশে কয়েকটা কুকুর ছিল। ও বললো আমাদের দিকে কেমন ভাবে যেন তাকাচ্ছিল। আমি হাত দিয়ে তাড়া করতে ওরা বেশ ভয় পেয়ে দৌড়িয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমার দিকে অন্যভাবে তাকাচ্ছিল। আমি পুলিশকে আসল ঘটনা বললাম না এবং তারা ভাবতে পারে যে আমি হয়তো উল্টা পাল্টা কিছু খেয়েছি। কিন্তু বললাম যে আমার অনেক বিপদ, সামনে আমার চাচার বাড়ি, একটু ওই পর্যন্ত আমাকে গিয়ে। ওনাদের একজন বললো আচ্ছা ঠিক আছে কি হয়েছে বলেন। আমি বললাম যে খারাপ, একজন আমার পিছু নিয়েছিল, অনেক কষ্টে বেঁচে পালিয়েছি। একজন বসতে বললো, তবে আমি বললাম যে বাড়িতে যাওয়াটা খুব দরকার, আমি বসবো না, প্লিজ একটু চলো। ওরা বললো আচ্ছা চলো, 2 জন আসছেন একটু চলো। বললো আচ্ছা চলো। প্রথমেই তারা বললো সামনে তো বাড়ি, মানে আলো আর সব জায়গাতে আসেন, সমস্যা হবে না। তাও বললো ভাই আপনারা 2 জনেই আসেন। তখন আরেকজন উঠলো এবং সাথে আসলো। তখনই মাথায় প্রচন্ড পেইন শুরু হলো। ওনাদের কোন রকম রাস্তা দেখিয়ে চাচার বাড়ি পর্যন্ত এলাম। ভেতরে ওনারা আমাকে এগিয়ে দিতে আসলেন এবং নাম ধরে ডাকলেন এবং বললেন কি হয়েছে সাথে পুলিশ কেন। সাথে সাথে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। পরের দিন সকালে আমার সেন্স ফেরে। আমি চাচাদের বাড়িতে শুয়ে আছি এবং ওনার বাবা মাও ছিল ওখানে। ওনাদের কাছ থেকে জানলাম যে রাতে অনেকবার ফোন দিয়েছিল কিন্তু আমার ফোন অফ পেয়েছে। পরে চাচা ফোন করে জানিয়েছে যে আমাকে 2 জন পুলিশ তাদের বাড়িতে দেখে গেছে এবং পরে থানাতে যেয়ে বিস্তারিত কি হয়েছে সেটা বলে আসতেও বলেছে তারা। বাড়ির সবাইকে বললে তারা প্রথমে বিশ্বাসই করতে চাচ্ছিল না। আমি বললাম যে বেবি ফ্রেন্ডের সাথে আমি হয়তো উল্টা পাল্টা কিছু খেয়েছি, ফোনে চার্জ ছিল না। কাজিন রাত্রে ফোন চার্জ ধরাই দিয়েছিল, ফোনে সত্যিই ব্যালেন্স ছিল না এবং ডায়ালড কলেও বাবার নাম ছিল না। মানে রাতে আমি বাবাকে কলই দেই, কিন্তু আমি তো জানি যে আমি কল দিয়েছি এবং কথাও বলেছি। পরে 2 জন কাজিনকে সাথে নিয়ে গেলাম থানায়। এইবার সত্যি কথা বললাম এবং এটাও বললাম যে তখন বললে হয়তো ভাবতেন যে আমি কোনো কিছু খেয়েছি, তবে আমি সিগারেট পর্যন্ত খাই না। প্রথমে যে লোকটির সাথে কথা হয়েছিল উনি বললো চলো কোথায় কোথায় তুমি গেছো আমি দেখবো। সেখানে যে ফ্রেন্ডের দোকানে গেলাম প্রথমে। সে বললো হ্যাঁ কাল সত্যি আমি এসেছিলাম এবং অন্য কিছু ফ্রেন্ডের সাথেও দেখা হয়েছে। ওই পুলিশ তাদের 2 জনকে আমার ফোন থেকে কল করে শুনে নিল যে সত্যি দেখা হয়েছে।
হয়েছে, কিন্তু যেখানে পরিচিত একজনকে দেখেছিলাম আর এক দোকানের মালিকের সাথে বাড়ি গিয়েছিলাম, সেখানে দোকানদার বলল যে কালকে সে দোকানই খোলা। তাছাড়া গতকাল যাকে দোকানের মালিক হিসেবে দেখেছিলাম ইনি সে না, সে আর একজন ছিল। আর খোঁজ নিয়ে দেখলাম যে সেই পরিচিত লোকটা তার বাড়িতেই ছিল। আর ওই দোকানের পার্ট টাইম কাজ করার তো কোনো প্রশ্নই ওঠে। পরে এক মুসলিম পীর টাইপের মানুষের কাছে আমি যাই এবং তার কাছ থেকে তাবিজ নেই। উনি একটা শর্ত দিয়েছিল যে রমজানে আমাকে সবকিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। কিছু নিয়ম কানুন তিনি দিয়েছিলেন এবং আমি সেটা মেনে চলি। আমাদের ফ্ল্যাটের 4 তলে যতগুলো বিল্ডিং আছে সবই দেখলাম, কাল যাদের দেখেছি তারা কেউ নেই 4 তলায়। ফ্ল্যাট কেন বিল্ডিংই তো, এবং আমার বাবা মা বাড়িতেই ছিল। যাই হোক, এরপর থেকে যে কয়দিন আমি ছিলাম আমার চাচার বাড়িতে ছিলাম, দুপুরে বাড়িতে আসতাম, বিকেলে চলে যেতাম। পরে ভার্সিটিতে ফিরে যাই, হোস্টেলে থাকি। আমাদের ওই ফ্ল্যাটে আমি রাত কাটাইনি কখনো পরে, এবং নিজেদের বাড়ি বানানো হয়ে গেলে সেখানে থেকেছি। তবে ওইখানে আমি আর যাই। এই কাহিনীটা গল্পের মতো হলেও ওর মুখ দেখে আমি বুঝেছি যে ও সত্যি বলছে, একদমই সত্যি বলছে। ঘটনাটা একটু এলোমেলো ভাবে লেখা হলেও, অগোছলো ভাবে লেখা হলেও আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এবং আপনাদের ভালো লেগেছে। ইমেইল আছে এবং সেই ইমেলটা আমি একটু পড়তে চাই। এবং এই ইমেলটা খুবই প্রচলিত একটা ঘটনা, অনেক আগে পাওয়া একটা ইমেল। তো তিনি লিখছেন যে আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আমি অর্ক, আমি কুষ্টিয়া জেলার বাসিন্দা, কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র, ভূতাফোনের একজন নিয়মিত লিসনার। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যায়। ঘটনাটি পদ্মার পাড়ি স্থায়ী জেলেদের মুখ থেকে শোনো অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ ধরতে চায় তাদের কথা শুনে পিঠে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। আমি এই ঘটনাটি বলার আগে একটু বলে নিতে চাই যে অনেকেই গ্রামের ঘটনা জানে এবং এই ঘটনাটি একটু ডিফারেন্ট, এবং এটা জেলের পাড়ার একটা ঘটনা, পদ্মার প্রচলিত একটি ঘটনা। পদ্মাতে যারা মাছি আছেন তাদের সাথে কথা বললে হয়তো এই সম্পর্কে আপনারা আরো জানতে পারবেন বা এই ধরনের ঘটনা আপনারা পেয়ে যেতে পারেন এবং সেই ঘটনা চাইলে আমাদের পাঠিয়ে উঠতে পারেন। তো যাই হোক, যেরকম বলছিলাম যে মোহনায় প্রচুর মাছ পাওয়া যায় এবং সেটা হচ্ছে ভোর হবার আগে, এবং এই কারণে স্থানীয় অনেক জেলে ওই সময়টাতে ছেড়াই মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসান সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। 3টার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলেন হাল ঘুরিয়ে ফিরতে পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয়ে লক্ষ্য করেন যে তাদের মাইল খানেকের সামনে একটি নৌকা যাত্রী নিয়ে যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার উপরে ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যাচ্ছে। একটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়েছে ভেবে তো দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতরে উকি দিয়ে চমকে যান তৈয়ব। নৌকায় কোনো মাছই নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো নৌকার পাটাতলে পড়ে আছে এক গাদা লাশ, পুরনো লাশ, পচে গলে আছে। ছাউনির ভেতর একটা মরচে পড়া হারিকেন আগুন জ্বলছে। তৈয়বাড়ির মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করে দেখিয়ে বৈঠা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান। দেখে তার চাচার মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পাটার পতন ঠেকায় সে। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকার ঠেকিয়ে রেখেছিল। নৌকায় ধাক্কা খাবার আওয়াজ পর্যন্ত শুনছিল। ঠিক খানিক বাদে প্রচন্ড বাতাসে তার নৌকা হাবুডুবু খেতে থাকে। হাসান দক্ষ ছেলে, ছোটবেলা থেকে নৌকা বেয়ে ওস্তাদ। কোনো মতে চাচাকে পাটাতলে শুইয়ে নিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তৈয়বালি টানা 1 সপ্তাহ কথা বলতে পারেনি এরপরে, এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছে। যখন এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু তৈয়বালি তার সেটা হলো না। আরো অনেক জেলের সাথে হুবহু এইরকম ঘটনা ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝে জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় নৌকা ডুবির ঘটনা ঘটে। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবে। এই ছিল ঘটনা। আমাদের প্রথম ঘটনা যেটা যে ইমেলটা আমি আপনাদের পড়ে শোনা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমি আবির, এর ছদ্মনাম। আমার বাসা ঝালকাঠি জেলায়। বর্তমানে আমি এইচএসসি স্টুডেন্ট। আমি আর কিছুদিন পর আমার টেস্ট পরীক্ষা থাকায় কোনোভাবে স্টুডিওতে আসতে পারছি না। আমি ভূতাফোনের একজন নিয়মিত শ্রোতা। বিগত 2 বছর যাবৎ শুনছি এবং ঘটনার কয়েকদিন ধরে লিখবো করে আর লেখা হয় না, তাই আজকে লিখতে নিলাম সময় করে। এটা আমার প্রথম ইমেল। যাই হোক, আমি নিজের সাথে ঘটমান কিছু
কিছু অদ্ভুত ঘটনা লিখে পাঠালাম। ঘটনাগুলো একদম সত্যি, ভালো লাগলে শ্রোতাদের শোনাবেন। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। আমার বাসা ঝালকাঠি জেলার প্রধান শহর। আমার কোলাহল পছন্দ না বলে আব্বু একটি নীরব টাইপের এলাকায় বাসা নেয়। এলাকার নাম উল্লেখ করছি না বিশেষ কারণে। বাসাটি 2 তলা ছিল, আমরা ছিলাম 2য় তলায়। আশেপাশে অনেক বাসা ছিল। এলাকায় কোলাহল নেই বললেই চলে। চারিদিকে গাছপালা, যানবাহনের শব্দ তেমন ছিল না। সবকিছু মিলিয়ে আমাদের ভালো লাগার মতো একটি পরিবেশ ছিল। তো সেই বাসায় আমরা থাকা শুরু করি যখন আমি ক্লাস 5-এ পড়ি। সেই জায়গাটা আমার বেশ ভালোই লাগতো এবং সেই বাসাতেই থাকা শুরু করি এবং এখনো আছি। লোকমুখে শুনেছি আমার বাসার সামনে নাকি কোনো অলিম্পিক কিছু দেখাবে। অনেক মানুষ নাকি তা দেখেছে। যারা দেখেছে তারা অনেকেই সত্যি ভুগেছে। বলে রাখা ভালো যে আমি একটু সাহসী টাইপের না, নিজের প্রশংসা করছি না। চীন ভূতের দেখা পাওয়ার চেষ্টা করেছিলাম বেশ কয়েকবার, আর এই কাজটা করা শুরু করেছিলাম ক্লাস 9 থেকে। কারণটা ছিল বেশ কয়েকটি। আমি জিন দেখবো তারা দেখতে কেমন, আর তাদের কারোর সাথে যদি আমার দেখা হয় তাহলে তাদের সাথে বন্ধুত্ব করবে এবং তাদের কাছ থেকে কিছু চাই। অনেকদিন চেষ্টা করেছি দেখা পাওয়ার জন্য। রুমে জানালা বন্ধ করে খুলে রাখতাম, কিন্তু কখনো দেখা মেলে। অদ্ভুত ঘটনা শুরু হয় আমার সাথে এসএসসি পরীক্ষার পর। 2017 সালে এসএসসি পরীক্ষা শেষ, তাই ঠিক করলাম রাত 9টায় ঘুমাবো কাশি। টানা 1 মাস ঘুমাতে পারিনি ভালোভাবে। যেই বলা সেই কাজ। 2 রাত এইভাবে ঘুমিয়ে কাটালাম। 3য় রাতেও ঘুমাতে গেলাম, আর সেই রাতে আমি স্বপ্নে দেখি যে আমি ঘুরতে যাচ্ছি প্রথমে ভোলা জেলা, তারপর সেখান থেকে কুয়াকাটায়। স্বপ্নে দেখেছিলাম। বলে রাখা ভালো যে আমার 2টা কাছের ফ্রেন্ড ছিল, ওদের নাম উল্লেখ করছিলাম। আমরা 3 জন মিলে এসএসসির পর ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু কোথায় যাবো তা ঠিক করে স্বপ্ন শেষ হতেই দেখি সকাল হয়ে গেছে। সকালে একটি কল আসে। কলটি আমার ফ্রেন্ড করেছিল। রিসিভ করতেই ওপার থেকে আমার এক ফ্রেন্ড বলে যে দোস্ত একটু মাঠে আয়, তো কথা আছে। আমি নাস্তা করে মাঠে যাই, গিয়ে দেখি ওইখানে আরো 2 জন। আমি গিয়ে বললাম ওদের চা খেয়ে আসি চল। চা খাওয়া শেষ করে আমার কথা আমরা শুরু করলাম এবং আমাকে ওইখানে ডাকার কারণ হলো আমরা কোন কোন জায়গায় ঘুরবো। আমি প্রথমেই বলে দিই যে তোরা যে জায়গায় ঠিক করবি আমি সেখানেই যাব। তো ফাইনাল ডিসিশন হলো যে প্রথমে ভোলা জেলায়, তারপর কুয়াকাটা। স্বপ্নে যা দেখেছিলাম তার সাথে কাকতালীয় ভাবে মিলে যাওয়ায় আমার বেশ ভালোই লাগছিল। আমরা 4 দিন রওনা হলাম ভোলা জেলার উদ্দেশ্যে। আমার একটি ফ্রেন্ড তার গ্রামের বাড়িতেও গিয়ে উঠলাম এবং ওর বাড়ি ভোলা জেলায় ছিল। আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরছিলাম, যে স্বপ্ন দেখা জায়গাগুলোর মতোই আমার লাগছে। আমরা বেশ ভালোই আনন্দ করছিলাম। নামগুলো মনে পড়ছে না। আমি তখনও ওদের জানাই নাই আমার স্বপ্নে আমি এরকম কিছু দেখেছিলাম। ভোলা থেকে কুয়াকাটা যাব, এর জন্য ভোলা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম। এলাম বরিশাল। আমাদের প্ল্যান ছিল বরিশাল থেকে কুয়াকাটার বাসেও। বরিশাল বাস কাউন্টারে গিয়ে একটা বাস দেখলাম। বাসটির মধ্যে ঢুকে দেখলাম আমাদের বাসটি পছন্দ হয়েছে এবং আমাদের সবার তাই 3টি টিকিট নিতে যাচ্ছিলাম। ঠিক তখনই এক বৃদ্ধ আমাকে বললো এদিকে আসো। আমি গিয়ে তাকে সালাম দিলাম, সে সালামের উত্তর দিল, আর ওরা 2 জন কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ান। তো সেই বৃদ্ধ আমাকে বললো কুয়াকাটা যারা? আমি বললাম হ্যাঁ। সেই বৃদ্ধ সরাসরি বলে দিল এই বাসটি তোমাদের জন্য ভালো। আমি জানতে চাইলাম কেন? সে বলল আমি তোমাকে এটাই যেতে বারণ করেছি, তুমি কারণ জানতে চেও। তো আমি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসি। বৃদ্ধার বিবরণটা দিই। সে ছিল 6 ফিটের মতো লম্বা, গায়ের রং ফর্সা, সাদা পাঞ্জাবি পরা এবং লম্বা লম্বা দাড়ি ছিল। আমার এন্ডো আমাকে জিজ্ঞেস করলো যে কি বললো সে। আমি বললাম বাদ দে, অন্য কোনো বাসের লোক হবে হয়তো, তাই সে এই বাসে যেতে বারণ করছে, তার বাসে যেতে বলবে, এরকম কিছু মনে হয়। কিছুক্ষণ পর জোহরের আজান শুনতে পাই। আমি বললাম তখন তাদের যে বাসে উঠতে এবং বাস আমরা আমাদের বাস কোথাও থামবে না, তো চল আমরা খেয়ে আসি। আমাদের আর তখন টিকিট কাটা হলো না। আমরা খেয়ে এসে দেখি বাসটি চলে গেছে, তাই আমরা পরের বাসটির টিকিট নেই। বাস যথাসময় স্থান ত্যাগ করলো। আমরা 2 জন ফ্রেন্ড, ওরা পাশাপাশি বসেছিল আর আমি একা বসে আছি অন্য একটি সিট ওদের সামনে। জানালার পাশে আমি বসেছিলাম, আমার পাশে কেউ বসেনি। তখন আমি কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বন্ধ করে বসেছিলাম। কখন ঘুমিয়ে যাই কিছুই বলে। হঠাৎ আমার একটা গায়ে ছোঁয়া অনুভব করি। আমি তাকিয়ে দেখি আমার এক ফ্রেন্ড ডাকছে। কান থেকে ইয়ারফোন তখন শুনতে পাই অনেক চিল্লাচিল্লি হচ্ছে। আমি বাস থেকে নেমে গিয়ে দেখি অনেক মানুষের ভিড়। আমি জিজ্ঞেস করলাম একজনকে কি হয়েছে। সে বলল বাস ট্র্যাক অ্যাক্সিডেন্ট। আমি সামনে গিয়ে দেখি বাসটা ছেঁড়া লাগছে। বৃদ্ধা যে বাসটায় উঠতে বারণ করেছিল এটি সেই বাস। বাসটি একটি মালবাহী ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। ট্রাকটি একপাশে উল্টে পড়ে আছে আর বাসটির সামনের দিক থেতলে গেছে। এখন দাঁড়িয়ে আমি আবার বাসে ফিরে আসি আর ভাবতে থাকি বৃদ্ধার কথা। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে ঘুম ভাঙতে দেখি বাস চলছে আর পাশের সিটে একজন বসা। ভালোভাবে লক্ষ্য করতে দেখি কিন্তু সেই বৃদ্ধ সে আমার দিকে তাকিয়ে বলল আর কিছুক্ষণ পর পৌঁছে যাবে। আমি তাকে বললাম আপনি কখন আসলেন আর যাচ্ছেন কি কুয়াকাটা? সে কোনো উত্তর দিল না। আমিও আর কোনো কিছু জিজ্ঞেস করিনি। বাস থামলো, সে আগে নেমে পড়লো, আমরাও 3 জন নামলাম।
চলে যাচ্ছিলাম, আর ঠিক সেই সময় বলল, নিজের খেয়াল রেখো, আল্লাহ হাফিজ। আমি মাথা নাড়িয়ে চলে আসলাম। আমরা কুয়াকাটা গিয়ে আমার অন্য এক ফ্রেন্ডের আত্মীয়ের বাসায় উঠলাম। আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে বাসা থেকে সমুদ্র পাড়ে যেতে 25 মিনিটের মতো সময় লাগে যদি অটো গাড়ি নিয়ে যাই। আমরা সবাই কিছুক্ষণ পর সমুদ্র পাড়ে ঘুরতে বের হই। রাত তখন 8টার বেশি। সমুদ্র পাড়ে গিয়ে বসেছিলাম আর কয়েকটা জায়গায় ঘুরলাম। কোথা থেকে যেন বৃদ্ধ এসে বললো, এখন বাসায় যাও, তোমাদের বাসায় যেতে তো অনেক সময় লাগবে। বাসায় চলে আসে, হাতে থাকি এই বৃদ্ধ ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। আমার ফ্রেন্ডের আত্মীয়ের বাসায় 5 দিন ছিলাম। আমাদের সমুদ্র পাড়ে আসতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমরা ডিসিশন নিলাম কোন একটি হোটেল ঠিক করে সেখানে গিয়ে থাকবো। যেই বলা সেই কাজ, হোটেলে উঠলাম। আর তখন টাকা এক প্রকারে বেশি খরচ হচ্ছিল, অযথাও খরচ হচ্ছিল। আমরা হোটেলে ওঠার প্রথম দিনে ইলিশ মাছ ভাজা খেতে চাই কুয়াকাটার কোনো এক প্রান্তে। সেখানে নাম সম্ভবত সত্যি বললি। সেখানে গিয়ে দেখি সেই বৃদ্ধকে। সে বললো, ইলিশ মাছ খেতে এসেছো নাকি? আমরা বললাম হ্যাঁ। তখন সে বললো, খাও, তোর টাকা অপচয় কম করো। আমরা তার এই কথা কান দিয়ে শুনলেও তার ইচ্ছা আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করছিলাম। আমরা দ্বিতীয় দিন সমুদ্রে গোসল করবো বলে ঠিক করি এবং সেই দিন আমরা আসি এবং আমাদের ফ্রেন্ডরা নিয়ে আমি মানি ব্যাগ হোটেলে রেখে আসি এবং আমার ফ্রেন্ডরা নিয়ে আসে ফুল করে। আর ওদের খেয়াল না থাকায় ওরা সমুদ্রে নেমে পড়ে, আমিও নেমেছি। একসময় হঠাৎ মনে হয় মানি ব্যাগের কথা। ঠিক তখন ওদের পকেটে মানি ব্যাগ নেই, হয়তো সমুদ্রে পড়ে গিয়েছে। তখন খুবই চিন্তা হচ্ছিল। আমরা মানি ব্যাগে আমাদের হোটেলের ভাড়া টাড়া সবকিছু রেখেছিল, আর কোনো টাকা আমাদের কাছে ছিল না। আমরা চিন্তায় অস্থির হয়ে পড়ি। আর এদিকে টাকা নেই, অথচ আমাদের বাসায় যেতে হবে। আমরা ডিসিশন নিলাম আমার ফ্রেন্ডের আত্মীয়ের বাড়ি পায়ে গিয়ে হেঁটে গিয়ে উঠবো। হোটেল ত্যাগ করে হাঁটা শুরু করলাম সেই বাসার উদ্দেশ্যে। অবাক করা বিষয় হলো, সেই বৃদ্ধকে আমরা আবার সামনে দেখতে পাই। সে আমাকে ইশারা করে ডাকে, সামনে গিয়ে দাঁড়াতে। সে বলে, অহেতুক অপচয় করতে বারণ করেছিলাম। আমি অবাক হয়ে যাই, সে কিভাবে দিতে চান? আমি চুপ করেছিলাম। হঠাৎ আমাকে 2001 টাকা সে দেয়। সে বলে, এই টাকাটা রাখো। সে 1000 টাকার নোট দেয় এবং একটি 1 টাকার পয়সা দেয় এবং বলে, এই পয়সাটা যত্নে রাখতে, কাউকে না দিতে। আর 2000 টাকা দিয়ে যেন আমরা কিছু খেয়ে বাসের টিকিট কেটে নিই। আর যে টাকা অবশিষ্ট থাকবে তা যেন আমি নিয়ে যাই। প্রথমে আমি নিতে অস্বীকার করি, কিন্তু সে আমাকে বলে, তোমাদের কাজে লাগবে, তুমি রাখো। তখন আমি চিন্তা ভাবনা করে টাকা রেখে দিই। আর তার কথা মতো খেয়ে আসি। বরিশাল টিকিট কেটে নিই। বরিশাল থেকে ঝালকাঠির বাসে উঠলাম। বাসায় আসলাম, তখন পকেটে ছিল 880 টাকা। বাসায় কাউকে কিচ্ছু বলি। বাসায় এসে ফ্রেশ হয়ে বিশ্রাম নিচ্ছিলাম আর ভাবছিলাম কি করছে আমার সাথে। আমি পরের দিন বিকেল বেলা ক্রিকেট খেলতে বের হই। আমার সাথে মানি ব্যাগটা নিয়ে যাই, কারণ খেলা শেষ করে দোকান থেকে চা খেয়ে বাসায় যাবো। তো খেলা শেষ করে আমি যখন দোকানে চা খেলাম, চায়ের বিল দিতে গিয়ে মানি ব্যাগে দেখি সে 2001 টাকা। আমি এটা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি চায়ের বিল না দিয়ে চলে আসি। পরে বাসা থেকে টাকা নিয়ে এসে দোকানে যায়। সেই টাকা আমার কাছে এখনো আছে। এরপর একদিন তার সাথে দেখা হয় রেজাল্ট দেওয়ার সময়, এবং আমি যে কিছু চিন্তা ছিলাম। হঠাৎ স্বপ্ন দেখি বৃদ্ধকে। সে আমাকে জিজ্ঞেস করে, কেমন আছে? আমি একটু চিন্তিত কেন? আমি তার কাছে বলি সপ্তাহের কথা। সে এক সময় আমাকে বলে, আমি নাকি GPA 5 আমি তাকে এবং আমাকে নামাজ পড়তে বলেছিল এবং আমার রেজাল্ট প্রকাশিত হলো আল্লাহর রহমতে GPA 5 আসলো। আরেকটি ঘটনা 2018 সালে। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বাংলাদেশের কোনো একটা জায়গায় সরকারি একটা চাকরি এবং সার্কুলার হয়। আমি দোতারায় পড়েছিলাম এবং HSC পরীক্ষা শেষ করে আবেদন করবো, এই দোতারায় ছিলাম। এবং একদিন মাঝরাতে সেই স্বপ্ন দেখলাম এবং সেখানেও সেই স্বপ্নের কথা অনুযায়ী সে বললো যে না, তোমার ওখানে হয়ে যাবে। এবং আমি 25 তারিখে কোন একটা মাসের 25 তারিখে ঢাকায় আসি, একই দিনে ঢাকায় আসি এবং সেদিন পরীক্ষায় উত্তীর্ণ হল। এই পরীক্ষার বিষয়ে এক প্রকার কৌতূহল আমার চলে আসে। যদি আমি কিছুটা বুঝতে পারছি যে আমার সাথে কিছু অলৌকিক হচ্ছে, আমার জানা মতে এইসব বিষয় কাউকে বলতে নেই, তাই আমি কাউকে বলিনি। যেহেতু যা হচ্ছে আমার জন্য ভালোই হচ্ছে, কিন্তু সে কে, কেনই আমাকে সাহায্য করছেন, এটি বারবার জানার আগ্রহ হচ্ছিল। আমি তাকে শেষবার স্বপ্নে দেখি এই মাসের 16 তারিখে, এবং সে বলে আমি যেন এক হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করি, এবং সেই হুজুর বড় অপরিচিত হুজুর হতে হবে। আর একটি শর্ত ছিল, আমি যেন আমার পরিচয় কারোর সাথে শেয়ার না করি। যেহেতু হুজুর কেউ আমার পরিচিত নয়, তাই ঘটনাটি শেয়ার করছি। যাই হোক, আমি এই বিষয় নিয়ে অপরিচিত একজন হুজুরের কাছে গিয়েছিলাম কিছুদিন আগে এবং আমার কথা বলেছিলাম তাকে, কিন্তু সে সবকিছু সময় রীতিমতো অবাক। হুজুর বলে, আমি জিনের দেখা দিতে চেয়েছিলাম, তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম এবং তার কাছে কিছু চাইবো, এই চিন্তার মধ্যে আমার মধ্যে ধারণ করেছিলাম। কোন জিনকে আমি এভাবে আহ্বান করেছি। অনেক বছর ধরে হয়তো আমার সাথে কোনো ভালো জিনিসের কারণে সাক্ষাৎ হয়েছে। এই ছিল ঘটনা, সম্পূর্ণ সত্যি ঘটনা। লেখালেখি করার অভ্যাস নাই, তাই সাজিয়ে লিখতে পারলাম না। ভুল ত্রুটির জন্য দুঃখিত। নাম প্রকাশ না করার বড়